অনুষ্ঠানটির যারা ভক্ত হয়ে গেছেন তাদেরকে নতুন করে বলার কিছুই নেই যে অনুষ্ঠানটির নাম হচ্ছে বিশ্বাসে মিলায় বন্ধু। এবং কালের কণ্ঠ ডিজিটালের এই অভিনব যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি বরাবরের মতোই সাদর আমন্ত্রণ। এবং বিশ্বাসে আসলেই বন্ধু মিলায় এই বিষয়টি খুব একটা প্রথমে আমি এই দেবাশিস বিশ্বাস না করলেও এই অনুষ্ঠান করতে গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ, যারা এসছেন বা যারা আসবেন তারা আসলেই আমাকে বন্ধু ভাবেন এবং আমিও তাদেরকে বন্ধু ভাবি এবং আমরা সবাই আপনাদেরকে অর্থাৎ দর্শকদেরকে বন্ধু ভাবি এবং এই বন্ধু ভেবেই আমাদের এই আয়োজন। এবং আমাদের আজকের এই আয়োজনে বরাবরের মতোই একজন স্পেশাল অতিথি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এবং তিনি হচ্ছেন এমন একজন মানুষ, বলে না যে জান্নাতে ফল পাওয়া যায়, মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়, এবং সেরকমই একজন সত্যি হয়তোবা সে জান্নাতেরই একজন মিষ্টি বা মিষ্টত্ব তার মধ্যে আছে বলেই তার নাম এটাই, যেই নামটা আমি এখন বলবো। এবং তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা এবং তার আরও অনেকগুলো পরিচয় আছে, সেগুলো পরে বলছি, বাট আমরা তাকে চিনি চিত্রনায়িকা হিসেবে। মঞ্চে আসছেন, আমাদের অনুষ্ঠানে আসছেন মিষ্টি জান্নাত। প্রিয় দর্শক, বিশ্বাসে মিলায় বন্ধু অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি হচ্ছেন আমাদের সবার প্রিয় মিষ্টি জান্নাত। মিষ্টি কেমন আছে? খুব ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি, বরাবরের মতোই মিষ্টিই লাগছে। আচ্ছা, এখন মিষ্টির কাছ থেকে আমরা কিছু জিনিস জানার চেষ্টা করব এবং তার জীবনের কিছু গল্প আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। ঠিক? প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের বরাবরের মতোই প্রথম যে সেগমেন্ট, সেই সেগমেন্টের নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। জীবনের গল্প আছে বাকি অল্প। আমরা জানি, আমরা চাই যে একজন মিষ্টির জীবন তো মাত্র শুরু হয়েছে এবং জীবনের অনেক গল্প আরও হোক, জীবনটা আরও অনেক বড় হোক, আরও সমৃদ্ধ হোক। কিন্তু যতটুকুই জীবন এখন পর্যন্ত মিষ্টি পার করে এসছে, সেখান থেকে জানতে চাই মিষ্টির জীবনের গল্প, যে মিষ্টি এত মিষ্টি কেন, মিষ্টি কবে থেকে মিষ্টি হলো, হ্যাঁ, মিষ্টির ক্যারিয়ার কি করে শুরু হলো, সব একটু করে। কবে থেকে মিষ্টি হলাম? ছোটবেলায় আম্মুই তো নাম রাখছে, আব্বু আম্মু, তখন থেকে মিষ্টি। হ্যাঁ, আম্মু রেখেছে স্পেশালি। আচ্ছা, আব্বু রাখেনি, আব্বু জান্নাত রেখেছে। আচ্ছা, বা দুজনের নামটাই রাখা হয়েছে, মিষ্টি অ্যান্ড জান্নাত, সেখান থেকে মিষ্টি জান্নাত। তো মিষ্টি জান্নাতের ছেলেবেলা কোথায় কেটেছে, মানে মেয়েবেলা? মেয়েবেলা খুলনা। খুলনা, মেয়েবেলা খুলনা, টোটালি খুলনাতে ছিলাম। আচ্ছা, খুলনার মেয়েরা এত সুন্দর হয় কেন? সবসময় দেখি যত নায়িকা আমাদের দেশে আসে, স্টার্টিং ফ্রম ববিতা ম্যাম অ্যান্ড অল, সবাই না খুলনা বা খুলনার অ্যাঙ্গেলের মেয়ে। খুলনার মেয়েটা সুন্দর হয় কেন? হতো খুলনার মানুষ, মানে আমি আসলে ফার্স্টে জানতাম না যে খুলনা থেকে সব মানে নায়িকা এসেছেন, পরে আসার পরে জেনেছি। কিন্তু খুলনার মানুষ কিন্তু আসলে সব লাইক এলাকা থেকে খুব বেটার, মানে আমি দেখেছি খুব স্টাইলিশ। না, আমি এলাকার কথাও যাচ্ছি না, আমি ছেলে হিসেবে জিজ্ঞেস করছি মেয়েরা এত সুন্দরী হয় কেন? জানি না, এটা জেনেটিক্যাল মনে হয়, বাই বার্থ হতে পারে। কারণ যত খুলনার মেয়েই দেখি, অনেক জায়গারই মেয়ে দেখার সৌভাগ্য হয়েছে, মানে বিভিন্ন অনুষ্ঠান। কোথায় ভাবির বাসা ঢাকাতেই। বলছো পরে ভাবি বলবে তুমি। না না, ভাবি জানে যে আমি সব জায়গা ঘুরে টুরে তারপরে এক জায়গায় স্থায়ী হয়েছি। তোমার ভালো লেগেছে ঢাকা? আমার হয়ে গেছে ঢাকা। না, ঢাকা ওটা হয়ে গেছে পারিবারিক, ভালো খারাপ থাকে। হ্যাঁ। তো এখন প্রশ্ন হচ্ছে যে খুলনায় মিষ্টির যে জীবনটা ছিল, ছেলেবেলাটা, মেয়েবেলাটা, সেটা কিরকম কেটেছে, গল্পটা একটু শুনি। খুলনাতে খুবই ভালো কেটেছে। আমি এসএসসি পাস করেছি খুলনা থেকে, এইচএসসি করেছি খুলনা থেকে। কিন্তু আমি যখন এসএসসি পাস করার পরপরই আর কি মিডিয়াতে ঢুকি, তো ওইখান থেকে মানে আসা যাওয়া ছিল ঢাকাতে। সেখান থেকে কিভাবে কি হয়ে গেল, মানে ফার্স্টে কিভাবে কি হলো এটাই তো জানতে চাই। ফার্স্টে হচ্ছে আমার কাজিন ছিল, ওর একটা সজল আহমেদ, তোমরা সবাই চিনো হয়তো বা, ও হচ্ছে নাটক মানে এক্সপ্লোরেশন হাউস তৈরি করেছে। তো দেখতাম ও নাটক করে ভালো ইনকাম করে। তা আমার তো ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ডাক্তার হই আর যাই হই আমি বিজনেস উইম্যান হব। আচ্ছা। তো ওরে বলতাম যে কত করে মানে নাটকের কস্টিং, ও বলতো যে 2 লাখ টাকা ইনভেস্ট করলে 40,000 টাকা প্রফিট পাওয়া যায়। 20,000 তোর 20,000 আমার, মানে কাজিন তো, ওরও তো এত এজ না, ও ছোট ছিল। তো আমি আচ্ছা ঠিক আছে চল, মানে মাছরাঙাতে আমার মাছরাঙার জন্য অনেকগুলো প্রজেক্ট করলাম আমরা, মাছরাঙা আর টিভি। তো করলাম, দেখি যে আরে 2 লাখ টাকা ইনভেস্ট, আমি ফার্স্ট ইনভেস্ট করলাম। আমি অ্যাক্টিং করি নাই, আমি অ্যাজ এ প্রোডিউসার আমি ইনভেস্ট করেছি। ওই নাটকে কে ছিল, মিমাপু অথবা শকাপু ছিল, মানে আমার খুব ফেভারিট যারা যারা, সবাইকে নিয়ে নিয়ে আমি কাজ করছি আমার হাউসে। তো এইভাবে দেখলাম যে না, ভালোই তো করা যায়। এই করতে করতে হাউসটা একটু বড় হলো। শকাপু, মিমাপু, সারিকা আপু, নওশিন আপু, ভাইয়াদের মধ্যে শ্যামল ভাই, সবাই, সজল ভাইয়া, সবাই কাজ করছে। তো আমিন ভাইয়া, আমিন খান। তো এইভাবে গেলাম। পরে হচ্ছে আমাদের একটা
টিভিসি শুটিং হবে, তো ওরা বললো সারিকা আপুকে নিতে। আমার আবার ছোটবেলা থেকে সারিকা আপুরে খুব ভালো লাগে। আচ্ছা, মানে আমার ইচ্ছা ছিল বাংলালিং দেশের অ্যাড দেখে যে আমি মডেলিং করলে করতে পারি, সারিকা আপুর মতো এরকম একটু নাচ টাচ করবো এরকম। আচ্ছা। তো এই হচ্ছে ব্যাপার। ওই আমি মানে স্কুলে তখন তো পরে বলছে আমার যে ক্লায়েন্ট এসে বলে যে একটা জুয়েলারি ক্লায়েন্ট, যে উনি যেহেতু শিডিউল ফাঁসাতে চাচ্ছে বা এরকম দিতে চাচ্ছে না, আপনিই করে ফেলেন। আমি তো বুঝি না। বলে না আপনি পারবেন, করে ফটোশুটই তো। ওই জাস্ট শুট করলাম, করে দেখি যে না ভালোই লাগতেছে, নিজে কাছে মডেল মডেল মনে হলো, একটা ভাব চলে আসলো, আচ্ছা ঠিক আছে হওয়াই যায়। মানে তাহলে মিষ্টি প্রথমে প্রযোজক হলো, তারপরে মানে এই ফিল্ডে পিকচার্স ছিল আমার হাউসের নাম নাটকের। তো ওই ফিল্ডে প্রথমে এসেছে মিষ্টি অ্যাজ আ প্রোডিউসার। হ্যাঁ, তখন আমি কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ি, ইন্টারমিডিয়েট। কেউ কিন্তু জানে না এটা, মানে কেউই জানে না এটা, কিন্তু পুরো মা বাবা জানতেন? হ্যাঁ, আম্মুর কাছ থেকে তো টাকাটা নিছিলাম। আম্মুরে বলছি যে তুমি কি চাও আমি বিজনেস করি? তো বলে হ্যাঁ। আমি বললাম টাকা দাও, 2 লাখ টাকা দাও। কেন? আমি বলছি না তুমি দাও, আমার এনিহাও লাগবে, তোমাকে প্রফিট দিব, টাকাও ফেরত দেব। পরে প্রফিট আম্মুরে মাত্র 10,000 দিছি, 10,000 আমি লাগছি, আর 2 লাখ পরে দিয়ে পরে অবশ্য আমি নিয়েও গেছি। আমি বলছি দেখো এটা তো ফার্স্ট দেওয়া যাবে না। তো এটা একটা মজা পেয়ে গেলাম। পরে আম্মু আবার 4 লাখ দিল, 20 রোলিং, মানে ভালোই লাগলো। এবার বাইরেরও কিছু ফাইন্যান্সার নিলাম, নিয়ে দেখতেছি যে ভালোই হচ্ছে ইনকাম। ওই সময় বুঝো মানে ফার্স্ট ইয়ারে পড়ি, এত ছোট মানুষ, মানে আমার যে থিঙ্ক করছি এটাই আমার আম্মু চাইতো সব সময় যে না আমি কিছু করি। এই তারপরে হচ্ছে করতে করতে আমাদের খুলনার একটা টিম আছে, তারা হচ্ছে প্রতিটা চ্যানেলে প্রোগ্রাম প্রোডিউসার। তো ওই ভাইয়ারা আমাকে গাজী টিভিতে ফার্স্ট টাইমে গেলাম, রাজন ভাইকে মনে হয় তোমরা চিনো। তো ভাইয়া আমাকে তো ছোটবেলায় হাফ প্যান্ট পরা, মানে ছোটবেলা থেকেই দেখতেছে ওরা একজন আছে সবুজ ভাইয়া, উনি আছে হচ্ছে এটিএন বাংলায়, একজন আছে ইটিভিতে, এরকম মানে 7টা চ্যানেলে করে, মানে আরটিভির একটা প্রোগ্রামগুলো মিঠু ভাইয়ার সবাই মানে খুলনা রিলেটেড। তো যখন দেখছে যে আমি এটা করছি, তা বলে যে তুমি কি অ্যাঙ্করিং করবা সিনেমার অনুষ্ঠানের একটা প্রোগ্রামে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করাই যায়। আম্মু বলছে না ও করবে, ও কথা, আমি আগে কথা বলতে পারতাম না, আম্মু বলে ও কথা বলা শিখতে হবে, ও করবে। মানে আম্মু আমাকে ধরে ধরে আচ্ছা কথা বলতে পারতাম না, মানে এত কথা বলতে পারতাম না, এখন যেমন টকেটিভ, মানে কেউ কিছু বললে খালি এরকম, ওরকমই তো ভালো ছিল, ওরকম ভালো ছিল না। পরে আম্মু বললো যে না ও কথা বলা শিখতে হবে। পরে আমি তো ফার্স্ট কাবাকাবি শুরু, ফার্স্ট গাজী টিভিতে সিনেমার গানের প্রোগ্রাম করলাম। তো দেখলাম যে ভালোই টাকা আর্ন হয়, একসাথে 7টা চ্যানেল অ্যাঙ্করিং। তো দেখলাম অ্যাঙ্করিংও খুব, আমার নসীন আপুকে ভালো লাগতো, এটা ট্রু। ওই যে আরজির একটা প্রোগ্রাম করতো, আচ্ছা হ্যাঁ ভালোই তো করা যায়। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। পরে সিনেমার প্রপোজাল তো তখনও আসতো, সোহানুর রহমান সোহান ভাইয়া বাসায় যে বসে থাকতো, ওইভাবে করতে করতে এফডিসিতে গেলাম, শাকিব খান আর হচ্ছে সাহারাপুর একটা শুটিং হচ্ছিল। তো পরে বললাম যে না বাংলা সিনেমা তো আসলে করবো না। পরে তো আমার ফ্রেন্ডরা তো আবার ইংলিশ মিডিয়াম রিলেটেড, পরে বলে তুই বাংলা সিনেমা করবি, মানে থাকে না ওই টাইমের একটা ব্যাপার, ওই টাইম বলে না ইংলিশ মিডিয়ামের একটা এরকম একটা ব্যাপার, একটা প্রবলেম, এটা ওদের এরকম বলে আর ইউ ম্যাড, ইউ আর ডুইং বেঙ্গলি সিনেমা, তোর না চলে যাওয়ার কথা ইউকে, তুই কি মানে বাংলা মিডিয়া, মানে আমার তো চলে যাওয়ার কথা ছিল স্টাডির জন্য মানে ইউকে। এই নিয়ে অনেক, মানে আমার কাজিনরা তো ম্যাক্সিমাম সব দেশের বাইরে, অনেক প্রবলেম। আচ্ছা ঠিক আছে, না করবো না। পরে সোহান ভাই বাসায় আসতেছে, এই সেই পরে আমি যে শেয়ার করলাম একটা গাজী টিভি না কোনটা যে আমি শেয়ার করছি, অনেকে বসেছিল যে এই নায়িকা নতুন আসছে, ওই নায়িকা। তাই আমি বলছি আরে আমাকে তো প্রতিদিন নায়িকার অফার দেয়। বলে হ্যাঁ এরকম বলা যায়, পারলে একটা করে দেখান। এরকম মানুষ বলে, ওই করে না, মানে ওরকম মুখে মুখেই বলে, সবাইকে বলে নায়িকা হবা, নায়িকা এটা দেয়, মানে কি বলে একটা টোপ দেয় যাতে আপনি। আমি বলছি তাই নাকি? মানে আরেকজন খুব ইনসাল্ট করে বললো সে নতুন নায়িকা হয়েছে, নাম বলা যাবে না, পাগল। মানে আচ্ছা ঠিক আছে এইভাবে, আচ্ছা ঠিক আছে। পরে আজিজ ভাইয়া তো অনেকদিন আমাকে বলছে, পরে আমি ভাইকে বলি ভাইয়া আমাকে তখন অগ্নি সিনেমা রিলিজ হয়েছে, অগ্নি 2 মনে হয়, মাহিয়াপুর। তুমি দেখছি আমাকে সে ইমপ্রেস করার জন্য পুরো হল ফাঁকা রেখে ভাইয়া আর আমার একটা ভাইয়া ছিল পুলিশের, দুজনে মিলে আমি আর আমার দুটো ফ্রেন্ড দেখাচ্ছে, দেখ। আমি দেখলাম না ভালোই তো হচ্ছে, বাংলা সিনেমা করা যায়। তো আমি তখন বললাম যে ভাইয়া দেখেন আমাকে তো যদি সিনেমা করতে চান উইদিন 15 days to 1 month আমার সিনেমা লাগবে, নাহলে লাগবে না। কি হয়েছে? না আমাকে ইনসাল্ট করছে যে সিনেমা করে দেখাইতে, যদি আপনি নিতে চান এর মধ্যে দেখান, নাহলে আমি নাই। পরে ওই টাইমে আমার দেশ টিভিতে একটা প্রোগ্রাম করছিলাম, মেকআপ টেকআপ ছিল, গেলাম তখন প্রিয়াঙ্কা শুটিং স্পটে, বাপ্পির একটা শুটিং হচ্ছিল, বাপ্পি আর কে যেন ছিল, আঁচল আপু মনে হয়। তো আচ্ছা ঠিক আছে তুই কর, মেকআপ নে। পরে মেকআপ আবার উঠায়, মেকআপ ফিল্মের স্টাইলে করাইলো। তো ওই সময় অনেক ফর্সা ছিলাম আমি, মানে মেকআপ বলে কি এত মেকআপ মানে স্কিনে ঝলসে যাবে, করিস না, বাপ্পি একটু ডার্ক লাগবে, ম্যাচিং কর। পরে করে টোরে কি করলো জানি না, সুমন ভাইয়া ছিল সেটা, শুধু বললো যে সিঁড়ি থেকে নাম দেখি কেমন, হাত ধরে। পরে আমি নামতেছি, আচ্ছা আমি জানিও না, পরের দিন দেখি নিউজ যে বাপ্পি মিশির সাথে ছবি করতেছে।
আচ্ছা, মানে এই হলো সারপ্রাইজ। দেখি বড় বড় পত্রিকায়, প্রথম আলো থেকে শুরু করে, প্রতিদিন থেকে শুরু করে, কালের কণ্ঠ, সব জায়গায় আমার নিউজ যে বাপ্পি চৌধুরী আর মিষ্টি জান্নাত জুটি হচ্ছে। ছবির নাম, আরেকটা ছবির নাম ছিল, ভুলে গেছি নামটা, ওই ছবিটা কিন্তু এখনো হয় নাই। আচ্ছা, তোমার প্রথম ছবি হয় নাই? না, হয় নাই। ওটা ওখানেই আছে? হ্যাঁ, ওটা অজাদ আলী সুমন ছিল ডিরেক্টর, ওনারা করলো। তো দেখে ভালোই লাগলো। আরে স্বাভাবিক ব্যাপার না, যে বড় বড় ইয়েতে আমার ছবি এই করা, মানে একটা মজা পেয়ে গেলাম। তো পরে বললাম, পরে এটা বলে আমি তো খুব ভাব নিয়ে গেলাম মানে সেই চ্যানেলে। তো দেখলাম যে একটু অন্যভাবে তাকাচ্ছে। পরে বলতেছে, আরেকজন বলছে, আপু এরকম তো অনেক হয়, পালের ছবি শুটিংটা করে দেখান। একটার পর একটা ধাপ আসছে। আর আমার তো খুব একটু মানে ইগো প্রবলেম আছে। আচ্ছা, বলছে মানে করতে হবে। পরে যে বললাম, ভাই ছবি কবে শুরু হবে? বলে হবে হবে করে মানে 5-6 দিন চলে গেল। আমি বলছি, না এভাবে হলে তাদের নিউজ কেন করলেন? পরে ওদের হাউসে অন্য যে প্রডিউসার আসলো, এসে দেখালো আমাকে, এবং আজ বলে না ও করতে পারে, ও নিউ কামার, খুব ভালো করবে। পরে লাভ স্টেশন, ওটাও বাপ্পির সাথে ছিল, ফার্স্ট যে সিনেমা। পরে ওইটা শুটিং শুরু হয়ে গেল ধামধাম করে। পরে তো অ্যাঙ্করিংও ছেড়ে দিলাম। তো পরে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে। পরে বলতেছে আবার শেষ হয়ে গেল। পরে আবার আমার ভাইয়া বলছে, শোনো তোমার তো যে ইনসার করছিল, সে বলতেছে যে ছবিটা রিলিজ হোক, তারপর দেখা অনেক ছবির শুটিং হয়, রিলিজ হয় না। আরে আমি তো বলি, কি রে ভাই, কি ঝামেলায় পড়ছি আমি। মানে জাস্ট মানুষকে দেখানোর জন্য। আমার কিন্তু কখনো ইচ্ছা ছিল না আমি সিনেমা করব। আমার আম্মুর ইচ্ছা ছিল যে সে নায়িকা হবে, বা পারলে আমি মিডিয়াতে কাজ করি বা নায়িকা হই, বাট আমার কখনোই ছিল না। এখন তো না করলে ভাল লাগে না। এখন মনে অনেকবার ভাবছি ছাড়বো, বাট ছাড়তে পারিনি। মানে এখন মনে হচ্ছে না, এক বছর একটা। ওই বন্ধুর গল্প বলো। ওই বন্ধু পরে যখন সিনেমাটা রিলিজ হলো, তারপরে তুমি কি বললে? তারপর তো আর কথাই বলে না, হয় না কথা। বন্ধু তো না, মেয়ে মানুষ, অফ কোর্স। আচ্ছা, হ্যাঁ, ওর বন্ধু হবে না, অফ কোর্স হবে না। মেয়েরা তো মেয়েদের সাধারণত বন্ধু হয় না, জেলাসি একটা ভাব থেকেই যায়। কেন আমি জানি না। আমার কিন্তু সব ছেলে ফ্রেন্ড, ম্যাক্সিমাম আমার ছেলে ফ্রেন্ড। মেয়ে ফ্রেন্ড অনলি 3টা আছে ছোটবেলা থেকে এই পর্যন্ত, বাট গুড রিলেশন, বাট ওরকম ক্লোজ আমি মিশি না। এইভাবে তাহলে মানে মিষ্টির এইভাবে জার্নিটা দেখাতে যে এখন আমরাও দেখছি একের পর এক। আর কত জানি দেখতে হয়। খুব টায়ার্ড না? না, আমি তো ছবি করি না, তুমি কই দেখছো সারা দিন? তোমার ছবি তো এখনো করলাম না। করবে হবে কাছাকাছি, খুব ভেরি সুন, কাছাকাছি, ভেরি নিয়ার, স্টেশনের খুব কাছাকাছি আছে, লাভ স্টেশনের। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যে আমরা একজন মিষ্টির একটা সুন্দর, কিউট এবং সুইট মিষ্টি জার্নি শুনলাম, যে কি করে মিষ্টি জান্নাত ছোটবেলার থেকে হতে 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 নায়িকাতে রূপান্তরিত হলো। এবং আমরা পেয়েছি একজন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, যিনি আমার সামনে বসে আছেন। নিয়ে এইভাবেই বসে থাকবেন, কারণ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। কোনো ব্রেক নেই, না, শুধু টানা প্রোগ্রাম, কিন্তু একটা সেগমেন্ট আছে, পরের সেগমেন্ট, সেখানে যাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল মিষ্টি জান্নাতের জীবনের গল্প, এবং আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে সেগমেন্ট, সেই সেগমেন্টটিতে। সেই সেগমেন্টটির নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টটাতে মিষ্টিকে হয়তো বা দু একটা প্রশ্ন এমন করা হবে যাতে মিষ্টি মাইন্ড খাবে না। হ্যাঁ, এই জন্য এই সেগমেন্টের নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। তো মিষ্টি জান্নাতের প্রতি সুনির্দিষ্ট না হলেও অভিযোগ আছে যে মিষ্টি জান্নাত, যেটা কিছুক্ষণ আগে আমরা জীবনের গল্পের শেষ অধ্যায়ে জানতে পারলাম, যে মিষ্টি জান্নাত ছবি কম করে। তো ছবি কম কেন করে, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে মিষ্টি জান্নাতের হাতে কি ছবি আসে না, তাই ছবি কম করে, এই নাকি মিষ্টি জান্নাত তার যে একটা বড় সত্তা আছে, শি ইজ আ ডক্টর, তো ওই জায়গাতে সময় দিতে গিয়ে ছবি ভুলে যায়, নাকি না মিষ্টি জান্নাত খেয়াল খুশির মতন কাজ করে, কোনটা কি? প্রথম কথা হচ্ছে যে ছবি অনেক আসে। এই যে আমি আসছি তো কতদিন হলো, 12 দিন হয়ে গেল। 12 দিনে অনেকগুলো প্রডিউসার বসেছে, ওই ফিল্ম সহ ছবি আরো 4টা অলমোস্ট কথা হয়ে গেছে, হয়তোবা ঈদের আগেই শুরু হবে। ট্রু, ভেরি গুড। এবং ছবি করি না তা না, ছবি করি, কিন্তু আমার হচ্ছে একটা না কোনো কিছু করতে ভালো লাগে না। আরো একটা ব্যাপার যে স্টাডি রিলেটেড থাকে, যে মাঝখানে ছবি মানে একটা না যদি করতে না ভালো লাগার যে বিষয়টা, মনে করো তোমার জীবনে কেউ আসলো ভালোবাসার মানুষ, তাকেও একটা পর্যায়ে বলে যে শোন তোরে আমার ভালো লাগে না, একটা না হয়ে গেল, তো এরকম বলা হয়েছে, এরকমও হয়েছে। আবার ওর সাথে ব্রেকআপ হয়ে আবারও রিলেশন হয়েছে, আবারও বলছে ভাই তোরে ভালো লাগতেছে না, প্লিজ আমাকে ইয়ে কর, কারণ আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ওই আমার তো খুব মানে ক্লোজ মানুষ ছিল, বা আছে, বলা যাবে না, অনেকবারই বলা হয়েছে যে ভাই ভালো লাগে না তো থাক, যা, তো চলে যায় না, বেহায়ার মতো রয়ে যায়। না, ও বেহায়া না, ও বলে আচ্ছা আমারও ভালো লাগে না, ঠিক আছে।
এ কেমন অদ্ভুত রিলেশন? এরকমই। আচ্ছা। আবার অনেকের সাথে দেখা যায় মাঝখানে একটু মানে হয় ভালোবাসা, তখন আবার বলি ভাই ভুল করে তোরে ভালোবেসে ফেলছিলাম, মাফ করে দে। এরকম হয়, ডিরেক্ট বলি। আচ্ছা। আবার অনেকে দেখা যায় যে ফ্রেন্ড হইতে হইতে ক্রাশ খেয়া যায়, মানে এটা ট্রু ব্যাপার। আমি বলি না আমি অনেক সুন্দর, যে ছেলেরে বন্ধু বানাই, মানে আমার ছেলে ফ্রেন্ডই বেশি, দেখা যায় এন্ড মোমেন্টে সে এসে প্রপোজালই দেয়। মানে এই দুঃখ আমি আমার ফ্রেন্ডগুলোরও বলতেছি ভাই এগুলো করিস না প্লিজ, মানে বন্ধু বন্ধুই থাকুক। হ্যাঁ, মানে আমি বুঝি না। পরে যখন বলি ভাই মাফ করে দে তুই কিন্তু বন্ধু, তখন আমি বলি না তাহলে ঠিক আছে বন্ধুই থাকি, কিন্তু প্রপোজাল কিন্তু একবার হলেও দেয় বা বোঝায়। আচ্ছা, কি কিছু করার নাই। আচ্ছা, এবার আসি যে এই যে এত বড় শাস্ত্র, ডক্টরি শাস্ত্র, তো সেইখানে মিষ্টি জান্নাতের কাছে যারা পেশেন্ট যায় আর কি, হ্যাঁ, সেই পেশেন্টগুলো কি সংখ্যা কি পুরুষদের সংখ্যা বেশি থাকে? আমি হলে তো সেটাই পুরুষ ভাবতাম মেয়ে বেশি উভয়। আচ্ছা, উভয় লিঙ্গ, উভয়ে থাকে, উভয় লিঙ্গ তো ঝামেলা। আচ্ছা, আবার সবাই থাকে আর না থাকুক, উভয় লিঙ্গ তো কোনো সমস্যা নাই, আসলে থাকতেই পারে। যাই হোক, হ্যাঁ, তো পুরুষগুলো আসে ম্যাক্সিমাম হচ্ছে দেখতে, এটা ট্রু। মেয়ে পেশেন্টগুলো আসে যে ওদের হাজবেন্ডরা সাজেস্ট করে বা বয়ফ্রেন্ডরা সাজেস্ট করে যাও মেয়েকে দেখাও, বাট উনি ভালো যাও, মানে এরকম অনেকে আবার কমপ্লেন করে আপনার জন্য আমার হাজবেন্ড বলছে আসতে, আপনার জন্য আমার বয়ফ্রেন্ড বলেছে। আচ্ছা, আবার বয়ফ্রেন্ড হাজবেন্ড নিয়েও আসে, মানে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর এমনি যারা আমার একটা পেশেন্ট বলতেছে যে আমার বয়ফ্রেন্ড সারাদিন তো আপনার ছবি দেখে, তো তখন আমি বললাম আমি এবার মোবাইল খুলে দেখি আপনার ছবি ডাউনলোড করা, তখন বললাম যে তাহলে চলো ওই আপুকেই দেখাই আসি, তোমাকেও দেখাই নিয়ে আসি, তাও ভালো, নিজেও একটু দেখে আসি। কারণ আমার এখানে তো ডেন্টাল এন্ড অ্যাস্থেটিক্স, বিউটি রিলেটেড ট্রিটমেন্ট হয়, বোটক্স, ফিলার বা যেটা, তো কোনো না কোনো ট্রিটমেন্ট তো সে নিতে পারে, তার চেহারাটাও সুন্দর হয়ে যায়। না হয় কি, দাঁতের ডক্টর যদি মেয়ে হয়, সুবিধাটা হচ্ছে যে মেয়েটা না ওই পেশেন্টের অনেক কাছাকাছি আসতে হয়, হ্যাঁ, না চাইতেও আমি দূরে দূরে থাকি, না চাইতেও তোমাকে কাছাকাছি আসতে হবে, আমি এইজন্য একটু দূরে দূরে থাকি। আর আমার তো ডক্টর আছে 7 জন, অলওয়েজ 2 জন প্রেজেন্ট থাকে। আর যেগুলো মানে লাগে ইমপ্ল্যান্ট বা অর্থো বা ব্রেসেসের মানে অর্থ কাজ তখন বা সার্জারি রিলেটেড, তখন আরেকজন স্যার বা প্রফেসর প্রেজেন্ট থাকে, করা হয়। আচ্ছা, মিষ্টির জীবনে কি এরকম হয়েছে যে সিনেমা করতে গেছে, মিষ্টি ছবিটা করবে ফাইনাল, কিন্তু সামহাউ আরেকজন নায়িকা এসে বললেন যে ছবিটা আমি করব, পরবর্তীতে দেখো যে তুমি নাই আরেকজন আছে, এরকম কি হয়েছে? দু একটা গল্প শুনি না। হয়েছে, একজন প্রোডিউসার মারা গেলেন, ওনার একটা ছবি ছিল, তো আমি জানি, আমি এটা সাইন টাইন করে নিউজ হইলো সাকিবের সাথে, আচ্ছা, শাকিব খানের সাথে, তো নিউজ হইলো যে না আমি করছি। শাকিব খানকেও পরিচয় করাই দেওয়া হলো, কারণ প্রোডিউসারের ফার্স্ট প্রেফারেবল ছিলাম আমি। তো ভালো কথা, গেলাম টেলাম ইন্ডিয়াতে, তো আমি তখন যাইতাম, আমার গ্রুমিং থাকতো বা আমাদের ফ্যামিলি বিজনেস ছিল, ওই পারপাস যাওয়া হইতো, এক্সপোর্ট ইম্পোর্টের প্রতি মাসেই যাওয়া হতো। তো হঠাৎ করে আমি ইন্ডিয়ায় বসে দেখি যে মানে সেম ছবি, মানে ওখানে নায়িকা ছিল না একটা, আর একটা ছিল সেকেন্ড মানে পেয়ার। পরে বলছে যে আমার একজন সিনিয়র নায়িকা বলছে যে সে এখানে ইনভলভ। আমি বলছি সে এখানে ইনভলভ হলে তো ওটা তো মানে ওই ক্যারেক্টারটা তো আসলে মানে ছোট ক্যারেক্টার, উনি তো এই ক্যারেক্টারটা করবে না। বলে না, উনি এনিহাও এই ছবিটা করবেই, কিন্তু হ্যাঁ করবেই, মানে তার সে তো বা সিনিয়র আর্টিস্ট, সে তো অফকোর্স আমাকে মাইনাস করবে, এটা ব্যাপার আছে না। এখন সাপোজ ফর অ্যান এক্সাম্পল যদি দিদি থাকে, আমি দিদি কিন্তু এই ছবিতে ছিল না, জাস্ট বললাম, অপু দিদি থাকে বা ওরকম লেভেলের কেউ মানে একটু সিনিয়র আর্টিস্ট থাকে, তারা কি চাবে, তখন তো সে কিন্তু প্রেফারেবল থাকবে। কিন্তু ওই ছবিতে কিন্তু দিদি ছিল না, অন্য নায়িকা, বাট আমার সিনিয়র নায়িকাদের একটা প্রবলেম আছে, সেটা হলো তারা সবসময় একটা পকেটে বা কোনো একটা জায়গায়, মেয়েদের তার পকেট থাকে না, কোন ব্যাগেটাকে কেচি নিয়ে থাকে আর কি, যে কিভাবে কেজি করে কাটে দেওয়া যায়। আর বিদেশে এই জন্য বেশি যেতে নেই, বিদেশে গেলেই দুঃখের নিউজগুলো আসে। আমার তাই হয়, আল্লাহ, আমি যতবার বিদেশে গেছি, হ্যাঁ সত্যি, মানে শুটিং শুরু হওয়ার কথা, আমি ঠিক আছে আমার তো শুটিং শুরু হবে, আমি তাহলে 3-4 দিন ইন্ডিয়া থেকে আসতেছি, ওমা তার মধ্যে দেখি এই কাহিনী নিউজ। পরে ডিরেক্টরকে ফোন দিলাম যে ভাই কি হইলো, দাদা বলে যে না ও তো অল্প একটু ক্যারেক্টার। আমি বলি না, ওটা তো অল্প একটু ক্যারেক্টার না, অল্প বেশি বড় কথা না, আমরা প্যারালাল করে দিব। আমি বলি আপনার সঙ্গে তো এটা কথা ছিল না, আপনি কেন এটা করবেন? এটা নিয়ে অনেক মানে ফোনে হইলো। পরে আমি ছবি করবোই না, পরে প্রডিউসার টাকা ফেরত দিতে চলে গেছে। এই মাঝখানে একটা ব্যাপার ঘটলো, আমি আর দুটোই প্রশ্ন করব, মনে করো আর না করো, মনে করলাম কর গিয়ে। সেটা হচ্ছে একটা সময় এরকম একটা অভিযোগ আসলো যে মিষ্টি জান্নাতের সাথে শাকিব খানের একটা সম্পর্কের জায়গা থেকে মিষ্টি জান্নাত হেভি সোচ্চার হয়ে গেল, হ্যাঁ, এবং সেটা অনেকে বললো যে এটা একটা প্রচার পাওয়ার একটা উপায়। মিষ্টি জান্নাত এই উপায় গ্রহণ করেছিল।
আমি তো করিনি। তাহলে এটা কি হয়েছিল? এটা তো সাংবাদিকরা, আমি একটা খেলা খেলতে গিয়েছিলাম, ওই যে ফুটবল, সেলিব্রিটি ফুটবল ম্যাচ। তো তখন বললো যে অনেকদিন পর আপনাকে দেখা যাচ্ছে। সাকিবের সঙ্গে তখন আমি ইন্ডিয়াতে বসেছিলাম, সাকিব ছিল, আরেকটা ডিরেক্টর ছিল। তো এই ব্যাপারে বসেছিলাম, ও তখন ছিল জিডব্লিউতে, আমিও ওখানে ছিলাম। কথা হলো, ওখানে যে হাউস আছে সিনেমা করার ব্যাপারে অ্যাজ ইউজুয়াল কথা হলো। তখন বলে আপনার সঙ্গে তো সাকিব খানকে দেখা যায় এখন রেগুলার, উনি তো ডাক্তার মেয়ে বিয়ে করবে, আমার তো মনে হচ্ছে আপনি। তা আমি বললাম যে আপনারা যেহেতু উনি কি ঘোষণা দিয়েছিলেন ডক্টর মেয়ে বিয়ে করবে? সেটা আমি জানি না, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, আপনাকে দেখলাম তো আপনি তো আবার কন্টিনিউ করছেন, তো আপনি কিনা, আমি যেহেতু বিয়েটা আপনার সাথে হচ্ছে কিনা বা হয়ে গেছে কিনা, তাই যেহেতু আপনারা জানেন, সবকিছুই জানেন, তা আপনারাই খুঁজে বের করেন, আমি কেন বলবো। আচ্ছা, কিন্তু এটাকে রং চড়িয়ে তাহলে অন্যরকম একটা আকার ধারণ করা, কিছু চেষ্টা করা হয়েছে। ভালো হয়েছে, খারাপ কি? না, হতেও পারে, ওটাই এখনো হতেও পারে বা না হয়ে যেতেও পারে, এই ব্যাপারে আর না যাই। ভালো না ব্যাপারটা? তুমি আমার দিকে তাকায় আছো কেন? ওকে, আচ্ছা, গড নোজ। হ্যাঁ, ঠিক আছে। এবার আরেকটা, এটা অভিযোগ অনুযোগ বলবো না, সেটা হচ্ছে যে মিষ্টি যে কোনো, আমার ইন্টারভিউ বাদে আমি ওরকম প্রশ্ন করবও না। হ্যাঁ, ওরকম তৃতীয় শ্রেণীর অনুষ্ঠানও এটা না, এটা একেবারেই প্রথম শ্রেণীর বিজনেস ক্লাস অনুষ্ঠান। তো এই জন্যই ওই প্রশ্নগুলো আসবে না, পারবো না, হবে না। তো এই বিজনেস ক্লাসে বসে বা ফার্স্ট ক্লাসে বসে আমার শুধু জানতে ইচ্ছে করছে যে মিষ্টিকে যখন ও ধরনের উদ্ভট প্রশ্ন করা হয়, সেগুলো উত্তরগুলো যে মিষ্টি দিয়েছে, যেমন আপনার আজকের ড্রেসের দাম কত, ঘড়ির দাম কত, এই কত সেই কত, সেই সময় কি মিষ্টি বিরক্ত হয়েছে না মিষ্টি ঠিকঠাকই ছিল? এবং মিষ্টি যেগুলো বলেছে ওগুলো কি আসলেই সত্য, বা ওগুলো কেন বলেছে মিষ্টি? ওগুলো আসলেই সত্য, বাট বিরক্ত ছিলাম। বারবার বলছে যে আপনারা আর্টিস্টরা তো হচ্ছে দেখা যায় কম দামি ড্রেস পরে বলে, কারণ কি ওগুলো স্ক্রিনে যখন এসছে আমরাও বিরক্ত হয়েছি যে মিষ্টি এরকম করে কেন বলছে। এজন্য আমাদেরও বিরক্তির জায়গা থেকে বললাম যে আপনি ওয়াচটা গুলিস্তান থেকে কিনে আপনি বলেছেন, বা আপনি রোলেক্স ইউজ করেন। কি তাই? তাহলে তো ওয়াচ খুলে দেখলেই বোঝা যায় এটা গুলিস্তানের নাকি। দ্যাটস দ্য থিং। জামা বলে আমি চাই তাহলে ব্র্যান্ড তো পিছনে লেখা থেকে দেখলেই বোঝা যায় এটা কত দাম, আপনি সার্চ দেন, লাইক দিস। তো এর জন্য একের পর এক প্রশ্ন করে গেছে, তুমি একের পর এক উত্তর দিয়ে গেছো। এটা কোনো কথা? এটাই তো। কিন্তু আমরা কিন্তু একটু হলেও মনে করেছি যে মিষ্টি একটু বিব্রত হচ্ছে, বা মিষ্টিকে বিব্রত করারই এই ধরনের অনুষ্ঠানগুলোতে যা হয় যে একজন গেস্টকে নিয়ে আসার উদ্দেশ্যই থাকে যে তাকে সামহাও বিব্রত করবে, কিন্তু এটা কোনো ভালো উদ্দেশ্য না বা সৎ উদ্দেশ্য না। এই জন্য আমি তোমাদের মতো যারাই আছে তাদেরকে এতটুকুন একটা সাজেশন দিই যে এই ধরনের অনুষ্ঠানে যত কম যাওয়া যায় তত ভালো। তখন আমাদের কি মনে হয় যে মিষ্টি এই অনুষ্ঠানে গেছে ভাইরাল হওয়ার জন্য, এরকম কি মিষ্টি? না না না, আমি ভাইরাল হওয়ার জন্য। তুমি কি না জেনেই গেছো? তাহলে না জেনেই গেছি, মানে না জেনে মনে হচ্ছে প্রশ্ন হয়তোবা করতে পারে, আমি বসে আছি, এনি কাইন্ডস অফ কোশ্চেনের আমার অ্যানসার দিতে আমি বাধ্য, মানে আমি বলবো, আমাকে যদি ওরা চায়, মানে ওরা জানতে চেয়েছে এটা কই থেকে কেনা, কি আসলে আর্টিস্টটা কি আসলে এরকম ব্র্যান্ডেড ড্রেস পরে কিনা, নাকি ওইখান থেকে কিনে এনে বলে আমি ব্র্যান্ড পরেছি অনেকে বলে, তো সেটাইকে ক্লারিফাই করতে গেছে আমি কেন পড়বো। আর এগুলো তো ম্যাক্সিমাম জিনিস আর্টিস্টদের তুমিও জানো যে অনেক গিফট পাওয়া যায়, সো এটাও তো আমি ক্যাসিনো খেলে টাকা পেয়েছে দেখে না, আর বাকিগুলো তো গিফট পেয়েছে। আমি সত্য কথা বলছি, এখন মানুষ কেন জানে ট্রোল করতেছে আমি জানি না, এখন গিফট পাইতেই পারে আর্টিস্টকে, দিতেই পারে ভালোবেসে। ক্যাসিনোর গল্পটা একটু শুনি, তারপর আমরা পরের সেগমেন্টে যাব। ক্যাসিনো হচ্ছে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম আম্মুকে মাউন্ট এলিজাবেথে দেখাতে, আম্মুর কান অপারেশন করার জন্য। আমার কানে প্রবলেম ছিল, এখানে অ্যাপোলোতে দেখাচ্ছিলাম, তো ডক্টর বলেছিল যে কানের পর্দা আছে যেটা মেমব্রেন, টিম্পানিক মেমব্রেন, ওটা মানে করতে হবে, ট্রান্সপ্লান্ট বা ট্রান্সফার বা সার্জারি কিছু একটা বস্তু। ছোট ছিলাম ওই সময়, জানি না, ইট ওয়াজ কবে যেন 2015। আচ্ছা, এখন ভুলে গেছি আসলে কি একটা বলছিল। তো তখন আম্মুকে নিয়ে গেলাম, আম্মু আমি আমার মামারা সবাই ছিল, তো আমি বললাম চলো, প্রতিদিন তো দেখানোর পরে ঘুরতাম, এক সপ্তাহের মতো ছিলাম। তো তখন বললো আমি বললাম চলো মেরিনা বেতে যাই, পরে সবাই ওরা ক্যাসিনোতে ঢুকবে আমার মামারা রিলেটিভরা, তাই আমি বললাম যে আমিও যাবো। পরে বলে যে তোমার তো আন্ডার এজ, তো তুমি তখন বলতেছে তোমাকে তো ঢুকতে দিবে না। আমি স্যারে দিবে, পরে অনেক রিকোয়েস্ট করে আমি জাস্ট ঢুকছি। ঢোকার পরে এখন আমি তো যাই না মানে কিভাবে খেয়ালে, তো আমি বললাম $100 দেন, তখন তো 6500 করে ছিল মানে সিং ডলার। তো দেওয়ার পরে কয়েন গোল দিল, তো দিয়ে আমি ধরলাম, ধরার পরে দেখি $100 থেকে লাইক কোন খেলাটা খেলেছিল ওখানে? অনেক রকমের খেলা থাকে, ওটাকে রুলেট বলে। রুলেট, রাইট, আমি নাম ভুলে গেছি। গোল একটা ওটা ঘুরাইলাম, দেখলাম 100 দিয়ে 500 পাইলাম। আচ্ছা, পরে 500 আবার ইনভেস্ট করলাম, তো জানি না কিভাবে, আবার দিলাম দেখি 1000।
যেহেতু তুমি বিজনেস মাইন্ডেড এর জন্য আমি না আর খেলবো না, ঠিক আছে। আমি এবার শুনে গেছি যেটা ফার্স্ট টাইম গেলে একটু লোভ দেয় ওরা, তো আমি তো এই লোভে পড়া যাবে না, আমার জিতিয়ে দেয়। তো আমি চলে আসছি। এখন আমার যে মামারা ছিলেন উনারা তো অনেক 5,000 একদিন 10,000 ধরছে, ধরে তো মনে করেন প্রথমে 15,000 20,000 করে, পরে খালি কমতে কমতে 200 ছিল। আমি দেন আপনি আমার বলে, আমি বলে যারে লস খেয়ে গেলাম কি করবো, আমি আমারে দেন 5,000 দেন দেখি হয় কিনা। আম্মু বলে হ্যাঁ ওরে দে ও পারবে। এখন ওইখানে 4 কোন একটা কি যেন ছিল, 4 জন খেলে, কি যেন একটা টাইপের খেলা ছিল ওইটা, আর একটা ছিল রোলেট। দুটোতে আমি জাস্ট এরকম ঘুরে ঘুরে খেলাম, আমি অনেকক্ষণ ফলো করছিলাম কিভাবে খেলে, পরে তো আমি জাস্ট আন্দাজে ধরতেছি। পরে ওই $5,000 আমি কি দেখেন আমি কিন্তু আপনার টাকাটা দিয়ে দিও, বাকি প্রফিট কিন্তু আমার, আপনি তো লস করছেন। পরে 5,000 থেকে হচ্ছে 25,000 এর কাছে, 25,000 না 26,000 ইউএসডি, এরকম ইউএসডি না সরি সিং ডলার ইনকাম করলাম। ওনাদেরকে 10,000 দিলাম, বাকি 15 আমার পকেটে। তো এখন বলে না তুই কেন 15 নেমছি, কি আরে আপনার তো টাকা সিকিউর করে দিছি না, আগে যে লস করছেন এখন আর দেওয়া যাবে না। পরে নিয়ে নিচে থেকে ওই ম্যারিনাবের নিচে গেলাম, আমার টাকা এটা মিলায়, মানে ফার্স্টে এটা কিনলাম, মানে কত, মানে 14,000 না 15,000 এরকম একটা ছিল প্রাইস। কিনলাম কিছু টি শার্ট কিনলাম, ওনারা বললাম যে আম্মুর একটা কি যেন কিনলাম, বা এটা তো ফ্রি টাকা, কিনে চলে আসলাম। খুব মজা, মানে ফার্স্ট টাইম, আমি তো বুঝি নাই যে কিভাবে হবে, মানে আর জীবনে যাই নাই, শেষ, আর যাবো না ভাই, লোভ লাগাইছে, লস হয়ে যাবে পরের বার কনফার্ম। যাই হোক, ওটা না যাওয়াই ভালো। আমার এই সেগমেন্টে, লাস্ট সেগমেন্টে যাওয়ার আগে একটা ছোট্ট করে কথা, একটা রসের কথা বলে যাই। সেটা হচ্ছে যে মিষ্টি জান্নাত শরীরে যা বহন করে তা দিয়ে 2টা সিনেমা হয়ে যায়। প্রডিউসার লাগবে না, মিষ্টি জান্নাত নিজেই প্রডিউস করতে পারে। যেরকম আমি সেদিনের ইন্টারভিউ যা দেখেছি তাতে আমার তাই মনে হয়েছে। মানে এই লাখ ওই লাখ সেই লাখ, লাখের উপরে কথাই নাই। তো সব লাখগুলো যদি জড়ো হয় তাহলে একটা সিনেমা ছোট বাজেটের হলেও খুব কিউট সিনেমা করা যায়। যাই হোক, আমরা সিনেমা নিয়েও অনেক কথা আরও বাকি আছে, ওগুলো বলবো, তবে সেগমেন্টে যাই, শেষ সেগমেন্টে। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, শেষ সেগমেন্টে চলে যাচ্ছি, এবং শেষ সেগমেন্টের নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। সেটা হচ্ছে যে যাহা তুমি বলিয়াছ বিভিন্ন অনুষ্ঠানে, এই অর্নামেন্ট বিষয়, এগুলো সবই সত্য, এটা ধরে নিয়ে আমরা এগোচ্ছি, সব সত্য। তো এগুলো নিয়ে, এগুলো যখন পরে কেউ বহন করে তখন কি একটা অস্বস্তি লাগে না? এত টাকার জিনিস নিয়ে চলছি ফিরছি, লাগে না? না, এটা তো আসলে ইউজ টু হওয়ার ব্যাপার। যেমন থাকে না অনেকে ডেলি ডেলি ড্রেস কেনে, আর আমার দেখা যায় যে আমি একটা ড্রেস কিনবো মাসে, কিন্তু একটু ব্র্যান্ড কিনবো। বা কেউ যখন আমাকে গিফট দিতে চায়, আমাদের রিলেটিভ বা আমাদের পার্টনার বা কোনো কাজে, আচ্ছা ভাই আমি ওইটা, আর তারা জানে যে আমি ওরকম পড়ি, তো দিলেও গিফট ওভাবেই দেয়। সত্য কথা, গিফট ফ্রি ম্যাক্সিমাম পাওয়া হয়, নিজের টাকা খরচ করে খুব কম কেনা হয়। আচ্ছা, তাহলে লাখটা এই ক্ষেত্রে অনেক ভালো, অনেকের গিফটের লাখ থাকে, যার মধ্যে তুমি একজন। আচ্ছা, এবার আমরা একটু অন্য জায়গায় যাই, সত্য মিথ্যার গল্পে আসি। সেটা হচ্ছে যে মিষ্টি জান্নাত কখনো আমাদের এই জগতের, অর্থাৎ আমরা যে জগতে তুমিও আছো আমি আছি, এই জগতের কাউকে ভালোবেসে ফেলেছিল? কারোর নাম জিজ্ঞেস করছি না, কোনো আছে আরে এরকম কোনো প্রেম বিষয়ক কোনো ব্যাপার হয়েছিল, প্রেমে পড়ে গিয়েছিল মিষ্টি জান্নাত? ইনফ্যাচুয়েশন না, না প্রেমে, রিয়েল প্রেম, না রিয়েল প্রেম হয় নাই। মানে প্রেমে থাকে না যে হ্যাঁ ভালো লাগতেছে, আমার আসলে রিয়েল প্রেম কমই হয়ই নাই বলতে গেলে। আচ্ছা, মানে আচ্ছা ভালো লাগতেছে, ক্রাশ খেয়েছি, এরকম কি কোনো নায়কের সাথে, মানে আমাদের তোমার কন্টেম্পোরারি নায়ক বা তোমার সিনিয়র নায়ক, এরকম কি হয়েছিল? সেটা তো বলা যাবে না। না মানে হয়েছিল কিনা? হ্যাঁ, আচ্ছা হয়েছিল, আমি নাম বলতে চাইনি। বা ওটা কি এখনো হয়ে আছে না, সেটা বলা যাবে না। আচ্ছা, হয়েছিল বা আছে, আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। আমরা যা মানে মোটামুটি বোঝার আমরা বুঝেছি। আচ্ছা, থাকুক, ওরকম হয়ে থাকুক, আমরা দোয়া করি। আচ্ছা আচ্ছা, এবার আসি ছোটবেলায়। মিষ্টি জান্নাত তো ছোটবেলার থেকেই সুন্দর, কিউট, এই জন্যই তো নামটা রাখা হয়েছে মিষ্টি এবং জান্নাত। যাই হোক, তো প্রপোজালের অ্যাঙ্গেল থেকে নিশ্চয়ই অনেক প্রপোজাল ছেলেদের পাওয়া যায়। একটা প্রপোজালের গল্প বলো, যে গল্পটা তোমাকে এখনো মনে মনে একটু হলেও ভাবায়। প্রপোজাল হচ্ছে যে আমি স্কুলের কথা, আমি তো বুঝতাম না, তো স্কুল ফ্রেন্ডরা দেখা যায়, সেদিনও বললাম একটা প্রোগ্রামে যে ভ্যালেন্টাইন ডেতে, মানে ও তো বুঝে না, আমি তখন কোন ক্লাসে 2 তে হবে, ইংলিশ মিডিয়ামে, তো ওরা তো একটু পাকনাই থাকে ইংলিশ মিডিয়ামের ছেলে পেলে, আর 2 কে আর 2 এর সাথে আরো 2 যোগ করে কথা বলতে হবে, কারণ 2 বছর আগিয়ে থাকে এসব বিষয়। তো যে আমাকে বলতেছে, আমার একটা ফ্রেন্ড, তো বলতেছে আই লাভ ইউ ফ্লাওয়ার দিয়ে। আচ্ছা,
তা আমি বললাম ওকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে, আই লাভ ইউ। আমি যে ওকে আই লাভ ইউ টু, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমি তো বুঝি নাই, তো পরে ভাবলাম এটা ফান হয়তো বা, পরে দেখি সে ছিল আসলে সিরিয়াস ছিল। সে ছিল এখনো বিয়ে করে নাই আমার জন্য। তাই পরে আমি বললাম সেদিন কথা হইলো, অস্ট্রেলিয়াতে থাকে, মানে যোগাযোগ আছে তোমাদের? যোগাযোগ মানে ফ্রেন্ড তো সবার সাথেই যোগাযোগ মোটামুটি হয়। আমি সবার সাথে মানে কন্টাক্ট রাখার চেষ্টা করি। ফ্রেন্ডই ছিল, এখনো ফ্রেন্ডই আছে? এখনো ফ্রেন্ড, বাট ওভাবে না, ও ইঞ্জিনিয়ারিং পড়তো লাইক। এখন বিয়েটা করেনি কেন? এখনো তোমার জন্য? পরে আমি বললাম যে তুই বিয়েটা করিস নাই কেন? পরে বলে আসলে তোরে তো পাই না এই জন্য, তুই কেন করস না? আমারে বলছে, আমি যে কি দোস্ত, আমি তো বিয়ে করলে এত মানুষ কষ্ট পাবে যে তুইও যে পেয়ে যাইতি, এই দুঃখে বিয়ে করি নাই। তা যাক, এরকম মানে এই যে বিশ্বাসে মিলায় বন্ধু, ও বিশ্বাস করে বন্ধু হয়েই আছে। আমরাও চাই যে এরকম আরো জীবনে অনেক বন্ধু তোমার থাকুক, আসুক এবং তারা থেকে যাক। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ডাক্তারি শাস্ত্র, এটা তো অনেক বড় বিষয়, এটাতে সময়ও দিতে হয় অনেক বেশি। তো এটা কি সত্যি যে ওই জায়গাতে সময় দিতে গিয়ে মিষ্টি জান্নাত এই অঙ্গনে সময় কম দেয়? হ্যাঁ, এটা সত্য, কারণ আমার অনেক স্টাডি করতে হয়। এটা বলি আর নাই বলি, আমার এভরিডে সকাল 6টায় ক্লাসে যেতে হইতো, 7টায় ক্লাস থাকতো, ক্লাস শেষ হইতো হচ্ছে 4টা-5টা বেজে যেত। তো আমাদের তো আবার পার্সেন্টেজের উপরেও মার্কস আছে, তো আমি কিভাবে টাইমটা দিব? আমাদের কার্ড ফাইনাল থাকে, তারপরে আমাদের প্রফ ফাইনাল থাকে, তো প্রফের আগে অনেক অ্যারেঞ্জমেন্ট, তো ওইভাবে একটা। বাট আমার স্যার যে প্রিন্সিপাল, আমি মেন্ডিতে ছিলাম শিকদারের, তো স্যার আমাকে অনেক হেল্প করেছে। কারণ কিছু ছেলেরা আছে তো একটু মানে গ্রাম থেকে আসছে, নায়িকা মনে দেখ, আল্লাহ নায়িকা আসছে দেখতো, নায়িকা গাড়ি গেলেই এমন করতো, মানে আমার ব্যাচমেট বা আমার জুনিয়র ছিল সিনিয়র, এইভাবে স্যাররাও পর্যন্ত মানে তাকিয়ে থাকতো। তো স্যাররা তখন বললো, স্যার এইভাবে কিভাবে ক্লাস করবো? তো স্যার তখন আসলে ক্লাসের সংখ্যাটা একটু কমিয়ে দিল। স্যার অনেক হেল্প করছে, আমি সিরিয়াসলি রিলি প্লিজড আমার প্রিন্সিপালের উপরে, নাহলে আসলে ডাক্তার হওয়া হইতো না, থাকে না। উনি আমাকে অনেক হেল্প করছে, এখন আমি বলি। তো এইটার জন্য হয়তো একটু কম ক্লাস করা লাগছে বা আমি একটু টাইম কম দিয়েছি, বাট এক্সামের টাইমে টিচাররা খুব জ্বালাইতো, তুমি তো নায়িকা, তুমি তো পড়াশোনা টাইম দাও না। কিন্তু আমি কিন্তু 2বারই গোল্ডেন এ প্লাস পাওয়া এসএসসি ইন্টারমিডিয়েটে। আচ্ছা, সো এটা তো কোনো ব্যাপার না, তুমি পড়াশোনা করে আসো না। মানে ওনাদের একটা থিঙ্কই থাকতো যে আমি নায়িকা, আমি পড়াশোনা করি না, কিছু করি না, ঘুরে বেড়াই, তো কি বলবো, হিজাব পরে আসবা, এই করবা সেই করবা। আমি বলছি যে কিভাবে সম্ভব, মানে একটা পেইন দিত, এইভাবে করে ফেলও করাইছে অনেকবার। তো আচ্ছা ঠিক আছে, টিচার ফেল করাইছে, ইটস ওকে। তো এরকম ঝামেলা অনেক ফেস করছে নায়িকা হওয়ার জন্য। তো এখন যদি কেউ প্রশ্ন করে কি ভুল ছিল, তখন বলি যে ভাই নায়িকা হওয়াটা মনে হয় ভুল ছিল এই ক্ষেত্রে, বাট সব ক্ষেত্রে বলতে গেলে না ভালোই ছিল। মানে নাহলে তো অনেক ডাক্তার আমার ফ্রেন্ডরাই আছে আমার সঙ্গে চেম্বার করছে, ক্লিনিক করছে, তারা কিন্তু আসলে হিউজ এত পেশেন্ট পায় না, হিউজ ইনকামও করে না। সেদিক থেকে বলতে গেলে নায়িকা হতে সাকসেস আছি। লাইক ঈদের আগে যে আসতেছে সিজন, অনেক টাকা ইনকাম করা হয়, ট্রুলি প্রতি ঈদে 15-20 লাখ করা হয়, মাসে একটা ইনকাম থাকে। তো দেশের অবস্থা একটু খারাপের কারণে একটু মানে কম ছিল, ওরকম ছিল না, বাট ট্রুলি এটার জন্যই আমার মনে হয় যে না, আমি সাকসেস হয়েছি। তো এটাকে আমি রেসপেক্ট অফ কোর্স করতে হবে। মানে অনেকে বলে যে নায়িকা হওয়া টোটালি ভুল ছিল, একটা শোতে বলেছিলাম যে ভুল ছিল, কিন্তু এটা ভুল না। মানে ওই ক্ষেত্রে, ফ্যামিলি ক্ষেত্রে বা রিলেশন ক্ষেত্রে, বা আমার যেটা রিলেশন ছিল, ও আমাকে অনেক সাপোর্ট করছে। ও বলতো যে যেটা ভালো লাগে সেটাই করবা, তুমি যদি অনেস্ট থাকো, সেটা তো ব্যাপার। মানুষ তো চুরি করে অনেক কিছু করে, যদি তোমার করার ইচ্ছা থাকে, চুরি করেই তো মানুষ অনেক প্রেম করে, তো ইটস ওকে, ইউ ক্যান কন্টিনিউ। তো এই সাপোর্টটাও ছিল, তো ওই দিক থেকে বলতে গেলে লাকি, নাহলে আসলে কাজ করাও হইতো না। আবার আমার স্যাররাও আমাকে হেল্প করেছে, নাহলে তো আসলে পড়াটাও কমপ্লিট হইতো না, ফ্যামিলিও করেছে। তো ঠিক আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। ভেরি গুড। লাস্ট প্রশ্ন আজকের অনুষ্ঠানের, মিষ্টি একটা সিনেমা করেছিল, অনেকগুলো সিনেমার মাঝে একটা সিনেমা চিনি বিবি। তো মিষ্টির জীবনে চিনি বাবা এসেছিল কখনো? এইটা আসলে ব্যাকডেটেড একটা প্রশ্ন। সুগার ড্যাডি না, কেন কি আমি কেন প্রশ্ন করছি? আমার সুগার ড্যাডিদের ভালো লাগে না। আচ্ছা, আমার ছোট ছেলেদের ভালো লাগে আর আমার এজের ভালো লাগে। আজকেই বলে দিলাম, আমার ছোট ছেলে, যেমন যে ব্যারনকে আমার খুব পছন্দ, বাবাকে তো পছন্দ হলো না, ট্রাম্পকে। তো এরকমই আমার ছোট ছেলে ভালো লাগে বা আমার সমপর্যায়ে। মানে তোমার ছেলে মানে আমার থেকে 1-2 বছরের বড় হইতে পারে, বা ছোট হলে চলবে? হ্যাঁ, ছোট হলেও চলবে, বাট বড়। আচ্ছা, বড় বাদ, মানে অত বড় বাদ না, যেটা চিনি বিবি বলতে যেটা মিন করো ওইগুলো না। আচ্ছা আচ্ছা, মোটামুটি ছোট ছেলে হলেও চান্স নিতে পারবে তোমার, বা আমার থেকে 4-5 বছর বড় হইলো। আচ্ছা, এজ লিমিটটা এরকম 4-5 বছরের কম থেকে হয় সমান সমান, না 4-5 বছরের বড়, এর ভেতরে ঘোরাঘুরি করলে। কত এজ বোঝায়? হ্যাঁ, তোমার এজ তো আমি জানি না, আমি বলতে চাই সুগার ড্যাডি বলতে কত এজ বোঝায়? সুগার ড্যাডিদের আসলে কোনো এজ থাকে না বেসিক্যালি। না, মানুষ তো বুঝে অনেক ওল্ড এজ। না, সুগার ড্যাডির হিসাবটা কিন্তু আসলে কনসেপ্ট যেটা, সেটা কিন্তু মানুষ জানে না। সুগার ড্যাডির হিসাবটা হচ্ছে যে লোনলি গাই, অথবা একটু ফিল দি রিচ গাই, যাদের কেউ নাই,
যাদের জীবন শূন্যতায় হাহাকার, আসলে কি তাদের শূন্যতায় হাহাকার থাকে? থাকতেও পারে, আমি তো জানি না ভাই। তুমি সুগার ড্যাডি হওনি এখনো? আমি পারছি না ভাই। কেন? আমি তো ড্যাডি হয়েই খুশি, আমার একটা বাচ্চা আছে, আই এম হ্যাপি উইথ হিম। আমার বাবা তো সুগার ড্যাডি, তার মেয়ের নাম মিষ্টি। ইন এ ওয়ে বাংলাদেশে my father is a sugar daddy, so you can contact with my father. ওকে, থ্যাংক ইউ সো মাচ মিষ্টি, ইট ওয়াজ লাভলি টকিং টু ইউ, থ্যাংক ইউ, Yeah, of course. থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মিষ্টি মিষ্টি কথা উইথ মিষ্টি জান্নাত, এবং আগামী পর্বে আরও একজন অতিথি নিয়ে অবশ্যই আমরা হাজির হব। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বাস রাখবেন বন্ধুদের প্রতি, এবং দেখতে থাকবেন বিশ্বাসে মিলায় বন্ধু এই অনুষ্ঠানটি দেবাশিস বিশ্বাসের সাথে, এবং থাকবেন কালের কণ্ঠ ডিজিটালের সাথে। থ্যাংক ইউ সো মাচ।